জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার। 15 বছরের জঞ্জাল সরানো হয়েছে 16 মাসে, বললেন প্রধান বিচারপতি। পঞ্চদশ সংশোধনী নিয়ে চূড়ান্ত আপিল শুনানি 5 মার্চ। সিসিইউ থেকে আইসিইউতে খালেদা জিয়া সাড়া দিচ্ছেন চিকিৎসায়, জানালেন ডাক্তার জাহিদ। গুজব না ছড়ানোর আহ্বান। বিএনপিকে সংস্কার বিরোধী প্রমাণের অপচেষ্টা চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের প্রতিশ্রুতি। চুরির উদ্দেশ্যে মোহাম্মদপুরের বাসায় কাজ নেয় গৃহকর্মী আয়শা, চুরি ধরে ফেলায় মা মেয়েকে হত্যা, বলছে পুলিশ। রাজশাহীর দানুরে 40 ফুট গর্ত খুঁড়েও মেলেনি শিশু সাজিদের সন্ধান, গর্তটি 150 ফুটের অধিক, বলছে ফায়ার সার্ভিস। এবং মিয়ানমারে হাসপাতালে জান্তা বাহিনীর আকস্মিক বিমান হামলা, নিহত 31 জন, আহত 68, প্রাণহানি বাড়ার শঙ্কা। সংবাদ দুপুরে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা আজ সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে বিস্তারিত জানাবেন সিএসি এএমএম নাসির উদ্দিন। বুধবার তার ভাষণ রেকর্ড করে বাংলাদেশ টেলিভিশন ও বেতার। ভাষণে ঘোষণা করবেন বহুল কাঙ্ক্ষিত ভোটের তারিখ, সেই সঙ্গে নির্বাচন কমিশনের প্রস্তুতি, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে নেয়া পদক্ষেপ তুলে ধরে ভোটারদের প্রতি বিভিন্ন আহ্বান জানাবেন সিএসি। এদিকে নির্বাচনের তফসিল ঘোষণাকে ঘিরে আগারগাঁও নির্বাচন ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মূল ফটকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বসানো হয় শক্তিশালী ব্যারিকেড। যানবাহন চলাচল সীমিত রাখা হয়েছে, বাড়ানো হয়েছে নজরদারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে আজ। এই নিয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। হাবিব, তফসিল ঘোষণা ঘিরে নির্বাচন কমিশনের সার্বিক পরিস্থিতি জানাবেন। ন্যান্সি, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি জানেন যে আমরা একেবারেই কিন্তু মাহেন্দ্রক্ষণে এসে পৌঁছেছি। তো জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার মাত্র কিন্তু কয়েক ঘন্টা বাকি রয়েছে। আপনি জানেন যে গতকাল ইসি সচিব তিনি যেমনটা জানিয়েছেন গণমাধ্যমকে, আজ সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে সেই বহুল কাঙ্ক্ষিত তফসিলটি ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা সকাল থেকে কিন্তু নির্বাচন কমিশনে অবস্থান করছি। তো এখানকার যে পরিবেশ একটু যদি আমি আপনাকে আসলে দেখানোর চেষ্টা করি, খুবই স্বাভাবিক রয়েছে। আমরা গত 3টি নির্বাচনে নির্বাচন কমিশনের সামনে এক ধরনের অস্বাভাবিক পরিস্থিতি আসলে পর্যবেক্ষণ করতাম, যেখানে আমরা দেখা যেত যে বিজিবি, র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক তৎপরতা। আসলে সেই জায়গায় তুলনা করলে এবারে নির্বাচনটি আসলে শুরু হচ্ছে একেবারেই শান্ত এবং সুষ্ঠু একটি পরিবেশের মধ্য দিয়ে। আমরা কিন্তু আজকের পরিবেশ দেখে সেটি লক্ষ্য করছি। খুব বেশি কড়া নিরাপত্তা ব্যবস্থা নেই, শুধুমাত্র নির্বাচন কমিশনের সামনের যে সড়কটি রয়েছে সেখানে একটি নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আসলে এখানে আটকে রাখা হয়েছে। সাংবাদিক এবং নির্বাচন কমিশনের কর্মকর্তা ছাড়া ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আরেকটি নতুন তথ্য আপনাকে বলে রাখি ন্যান্সি, সেটি হচ্ছে যে আজ দুপুর 3টার দিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি গণমাধ্যমের সাথে কথা বলার জন্য সংবাদকর্মীদেরকে আহ্বান জানিয়েছেন। তো এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যে এক ধরনের জল্পনা কল্পনা শুরু হয়েছে যে আপনি জানেন গতকাল একটি হাইকোর্ট পক্ষ থেকে একটি আদেশ কিন্তু দেওয়া হয়েছে বাগেরহাটের সীমানা নির্ধারণের বিষয়ে। নির্বাচন কমিশনের একটি গেজেটকে অবৈধ ঘোষণা করা হয়েছে আপিল বিভাগের পক্ষ থেকে। তো সেটি নিয়ে প্রশ্ন উঠেছে যে নির্বাচন কমিশন আসলে 300 আসনের তফসিল ঘোষণা করতে পারবেন নাকি বাগেরহাটকে বাদ দিয়ে 299টি আসনের তফসিল ঘোষণা করবেন। সে বিষয়টি নিয়ে সাংবাদিক মহলে এবং বিভিন্ন মহলে কিন্তু আলোচনা চলছে। হয়তো এ বিষয়ে স্পষ্ট করে জানাবেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব, তখন হয়তো আমরা বিস্তারিত আপনাদেরকে আরো জানিয়ে দিতে পারবো। এবং সেই পর্যন্ত কিন্তু আমরা এখানে অপেক্ষা করছি এবং জাতি খুব দ্রুত সময়ের মধ্যেই কিন্তু আগামী নির্বাচনের একটি স্পষ্ট রূপরেখা পেতে যাচ্ছে আজ সন্ধ্যা 6টায়। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে নির্বাচন কমিশন থেকে। হাবিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন ভবন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন জুনায়েদ আল হাবিব।
বিচার বিভাগ ১৬ মাসে সরিয়েছে ১৫ বছরের জঞ্জাল। সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানিতে এ কথা বলেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এ নিয়ে আরও শুনানির জন্য ৫ মার্চ দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে প্রজাতন্ত্র বিলোপ করে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল বলে দাবি করেন আইনজীবীরা। হাসান আল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ সংবিধানের ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন আনা হয় পঞ্চম সংশোধনীতে। ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাশ হওয়া সংশোধনী বাতিল চেয়ে রিট করে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, বিএনপি মহাসচিব, জামায়াতের সেক্রেটারি জেনারেল সহ কয়েকজন। গেল বছর ১৭ ডিসেম্বর আলাদা দুটি রিটের উপর চূড়ান্ত শুনানি শেষে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ পঞ্চদশ সংশোধনীর অংশবিশেষ অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। পরে সুজন সম্পাদক সহ ৪ জন পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন ৬ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ নিয়ে শুনানি করেন। এ সময় প্রধান বিচারপতি বলেন, ১৫ বছরের জঞ্জাল সরানো হয়েছে ১৬ মাসে। সব পক্ষের বক্তব্য শুনে ৫ মার্চ পর্যন্ত শুনানি মুলতবি করেন সর্বোচ্চ আদালত। যে সমস্ত বিষয়গুলো আমরা বলেছি আদালতের দৃষ্টিতে তার অনেকগুলো বিষয় যেগুলো পার্লামেন্ট করতে হবে। তো যেহেতু পার্লামেন্ট করতে হবে, ওনারা আসলে মূলত চেয়েছেন যে পর্যন্ত সংসদ গঠিত হওয়া পর্যন্ত এই মামলাটির এ পর্যায়ে শুনানি স্থগিত থাকুক। এই মামলাটির আজকে শুনানি স্থগিতের অর্থ এই নয় যে মামলাটি ওনারা বিচার বিশ্লেষণে করবেন না। ওনারা বলেছেন যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়েরকৃত আপিল যেখানে লিভ গ্রান্ট করেছেন, এই আপিলটি শুনানি করবেন। সেটি হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে এবং ৫ই মার্চ ২০২৬ তারিখে শুনানি করবেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ গণভোটে আটকে থাকা সিদ্ধান্ত বিবেচনায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সংসদের সিদ্ধান্তের জন্য এই অপেক্ষা বলে জানান আইনজীবীরা। যেহেতু নির্বাচন আগামী খুব কয়েকদিনের মধ্যেই হবে, অল্প কিছুদিনের মধ্যে এই নির্বাচন সমাপ্ত না হওয়ার আগে এই বিষয়ের উপরে সিদ্ধান্ত প্রদান করা সঠিক হবে না। এদিকে আদালতের কাঁধে বন্দুক রেখে ইতিহাস পুনর্লিখনের চেষ্টা বন্ধের আবেদন জানান আইনজীবী সারা হোসেন। যে ভবিষ্যতে যেই পরিবর্তনগুলো, যে সংশোধনগুলো আসবে আমাদের সংবিধানে, সেটা এখনকার প্রেক্ষাপটে আসবে। আমরা ২৪-এর আমাদের যে অভিজ্ঞতা সেটার প্রেক্ষাপটে আসবে, কিন্তু তার মানে না যে মুক্তিযুদ্ধে অর্জিত যে আমাদের মূল্যবোধগুলো সেগুলো আমরা এখন চুরমার করে দেব। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে প্রজাতন্ত্র বিলোপ করে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল বলেও দাবি করেন আইনজীবীরা। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। দীর্ঘ ১৯ দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড় এড়াতে বিএনপি নির্দেশনা দিলেও সকাল থেকে আসতে শুরু করে নেতাকর্মী সহ নানা পেশার মানুষ। এই সময় রাজনৈতিক দল ও দেশবাসীর কাছে বেগম জিয়ার সুস্থতায় দোয়া চান তারা। এদিকে খালেদা জিয়াকে আপাতত এভার কেয়ার হাসপাতালে রেখেই সর্বোচ্চ চিকিৎসা দেয়া হবে। তবে চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন তা তিনি গ্রহণ করতে পারছেন এবং রেসপন্স করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, নতুন কোনো তথ্য আছে কিনা? মেডিকেল বোর্ড কখন ব্রিফ করতে পারে, বিস্তারিত জানাবেন। নেন্সি, আজকে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে কোনো ব্রিফ করবে কিনা সেই তথ্য আমরা এখনও পর্যন্ত পাইনি। তবে একটু বলে রাখি যে এখনও পর্যন্ত আমরা আসলে তার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা গতকাল যে আমরা শুনেছি ডাক্তার জাহিদের কাছ থেকে, তারপর থেকে এখন পর্যন্ত সকাল থেকে আমরা এখন পর্যন্ত আসলে তার নতুন কোনো তথ্য পাইনি এবং আমরা জানার চেষ্টা করছি তবে আসলে কি অবস্থায় তিনি আছেন এবং তার আজকের কি অবস্থা, শরীরের কি অবস্থা সেটি আসলে জানার চেষ্টা করছি।
করছি। যদি একটু বলি, গতকাল ডাক্তার জাহিদ কিন্তু আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা নেয়ার কথা সেটি আসলে তিনি নিতে পারতেছেন এবং সেই সাথে তিনি কিন্তু কিছুটা রেসপন্স করছেন, এমনটি তথ্য কিন্তু তিনি আমাদেরকে দিয়েছেন। যদি একটু বলি, আমরা মেডিকেল বোর্ডের একটি সূত্র মতে কিন্তু আমরা জেনেছি যে বেগম খালেদা জিয়ার যে কিডনি এবং ডায়াবেটিস এবং সেই সাথে হৃদযন্ত্রের যেসব সমস্যা রয়েছে ফুসফুস সহ সেগুলো আপনার ওঠানামা করছে, এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি। এবং সেই সাথে যদি আরেকটু বলি যে ডাক্তার মেডিকেল বোর্ডের সূত্র মতে যদি আরেকটু বলি যে আপনার এই যে তার যে আসলে কিডনি সমস্যার কারণে যে আসলে আর কিছু জটিলতা দেখা দিয়েছিল এবং সেক্ষেত্রে কিন্তু আসলে ফুসফুসের কিছুটা উন্নতি হয়েছে এবং আপনার কিডনিও কিন্তু আসলে রেসপন্স করা শুরু করছে, কিডনির কিছুটা কার্যকারিতা বৃদ্ধি পেয়েছে, এমনটি তথ্য কিন্তু আমরা আসলে পেয়েছি। এবং যদি একটু বলি, এখন পর্যন্ত কিন্তু আপনার ডাক্তার জোবাইদা রহমান কিন্তু এবার কেয়ার হাসপাতালে আসেননি, যদিও উনি প্রতিদিনই কিন্তু ঠিক বিকেল 3টা থেকে 3:30 নাগাদ কিন্তু উনি এবার কেয়ার হাসপাতালে আসেন এবং প্রায় রাতে 12টা কিংবা 12:30টার দিকে কিন্তু উনি বেরিয়ে যান। এবং আরেকটু বলে রাখি যে এই পুরো প্রক্রিয়াটি, তার চিকিৎসার যে পুরো প্রক্রিয়াটি সেটি কিন্তু ডাক্তার জোবাইদুর রহমান নিজে থেকে কিন্তু আসলে এটি তিনি আপনার তদারকি করছেন এবং মেডিকেল বোর্ডের সাথেও কিন্তু তিনি নিয়মিত বসছেন প্রতিদিন এবং সেই সাথে দেশের বাইরে যেসব চিকিৎসক রয়েছেন তাদের সাথেও কিন্তু তিনি যোগাযোগ রক্ষা করছেন, এমনটি আমরা আসলে জানতে পেরেছি। এবং আজকে এখন পর্যন্ত আসলে তার শারীরিক অবস্থার নতুন কোনো তথ্য পাইনি, তবে আমরা চেষ্টা করছি জানার জন্য যে তার নতুন কোনো তথ্য পাওয়া যায় কিনা বেগম খালেদা জিয়ার শরীরের বর্তমান যে পরিস্থিতি। এই ছিল আমার কাছে এবার কেয়ার থেকে সর্বশেষ তথ্য। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এভার কেয়ার হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। আগামী নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বমূলক সংসদ গঠনের সুযোগ পাবে বিএনপি, যা দেশকে নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে আগামী নির্বাচনের মাধ্যমে জনগণ অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের পক্ষে সিদ্ধান্ত দেবে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরবে আগামী নির্বাচনের মধ্য দিয়ে। ফেরদৌস রহমানের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির ৫ম দিনের কার্যক্রম উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। দলের প্রতিষ্ঠাতা বলেন, শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান, ওই দিন পুরো দেশ কেঁপে উঠবে। আমরা সুযোগ পেয়েছি যে আজকে জনগণকে সঙ্গে নিয়ে আমরা বাংলাদেশে এমন একটি প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠন করব যে পার্লামেন্ট বাংলাদেশে একটা নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে এবং তার নেতৃত্বে থাকবেন আমাদের নেতা জনাব তারেক রহমান। এ সময় নতুন দলের একটি জোট বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, বিএনপির হাত ধরেই দেশে সংস্কার এসেছে। সরকার গঠন করতে করাতে হবে এবং সেই বিএনপি জাতিকে লিড করবে, সামনের দিকে নিয়ে যাবে আরো বেশি করে। তারই প্রমাণ আজকে আমাদের তারেক রহমান সাহেব নতুন একেবারে চিন্তা ভাবনা নিয়ে এসছেন, যে চিন্তা ভাবনাগুলো আমাদের জনগণের কাছে যদি আমরা পৌঁছে দিতে পারি, তারা আমরা নিশ্চিত জনগণ এগুলোকে গ্রহণ করবে এবং বিএনপির সেই ধানের শীর্ষে পড়ে দেবে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত দেবে জনগণ। এই দলটির হৃদয়ে হচ্ছে গণতন্ত্র এবং গণতন্ত্র প্রতিষ্ঠা থেকে আজ অবধি এখন পর্যন্ত তারেক রহমান সাহেব লড়ে যাচ্ছেন গণতন্ত্রের সংগ্রামে। আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার যে সংগ্রাম, সেটা আমরা পরিপূর্ণভাবে করার চেষ্টা করছি। বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক আমরা জাতি করতে পারবো কিনা সেই সিদ্ধান্ত বাংলাদেশকে নিতে হবে এবং আমাদের যে অন্তর্ভুক্তিমূলক দেশ, বাংলাদেশের জাতীয়তাবাদী চিন্তা ভাবনার যে দেশ, এটাকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করে বাংলাদেশকে একটি শান্তির নীড় করতে চাই। এ সময় জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে হারানো গণতন্ত্র ফিরিয়ে আনা হবে বলেও জানান বিএনপির অন্যতম এ নীতি নির্ধারক। ফেরদৌস রহমান, দেশ টিভি, ঢাকা। এবার আইডিএলসি জনতার ভোট। ইতিহাস, ঐতিহ্য আর সম্ভাবনাময় জেলা ঠাকুরগাঁও। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে জেলার 3টি আসনেও বইছে নির্বাচনী হাওয়া। প্রার্থীরা ব্যস্ত গণসংযোগে আর ভোটারও তৈরি তাদের জনপ্রতিনিধি বেছে নিতে। তবে এই জেলার অন্যতম সমস্যা
স্বাস্থ্য খাত। রাস্তাঘাটের অবস্থাও নাজুক। একই সঙ্গে বেকারত্ব দূর করতে কর্মসংস্থান সৃষ্টির দাবি ভোটারদের। ঠাকুরগাঁও থেকে সহকর্মী শাকিল আহমেদকে সঙ্গে নিয়ে তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ, বালিয়াডাঙ্গি, হরিপুর ও রানীশংকৈল এই 5টি উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও জেলা। ঠাকুরগাঁও 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের প্রার্থী কেন্দ্রীয় নেতা দেলাওয়ার হোসেন। ঠাকুরগাঁও 2 আসনে বিএনপির প্রার্থী ড্যাবের সাবেক মহাসচিব ডাক্তার আব্দুল সালাম, জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম, এনসিপির প্রার্থী রবিউল ইসলাম। ঠাকুরগাঁও 3 আসনে বিএনপির প্রার্থী জাহিদুর রহমান, জামায়াতের প্রার্থী মিজানুর রহমান, এনসিপির প্রার্থী গোলাম মুর্তজা সেলিম। স্থানীয়দের দাবি, ভোট এলেই প্রার্থীরা নানামুখী উন্নয়নের পরিকল্পনার কথা বললেও তা বাস্তবায়ন হয় না। তাই এবার সুযোগ এসেছে সঠিক প্রার্থীকে বেছে নেয়ার। ঠাকুরগাঁও 1 আসনে 1986 সাল থেকে 2024 সাল পর্যন্ত 10টি সংসদ নির্বাচনের ফল বিশ্লেষণে দেখা যায় এ আসনে আওয়ামী লীগ 7 বার, বিএনপি 2 বার ও জাতীয় পার্টি 1 বার জয়ী হয়। আর 2 আসনে 2 বার কমিউনিস্ট পার্টি, 1 বার বিএনপি, 1 বার জাতীয় পার্টি আর 7 বার আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়। ঠাকুরগাঁও 3-এ জাতীয় পার্টি 3 বার, ওয়ার্কার্স পার্টি 1 বার, কমিউনিস্ট পার্টি 1 বার আর আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা 2 বার করে জয় পেয়েছে। ইতিহাস, ঐতিহ্য আর সম্ভাবনাময় জেলা ঠাকুরগাঁও। 3টি সংসদীয় আসন নিয়ে এই জেলায় গত আওয়ামী লীগ সরকারের আমলে লাগেনি তেমন উন্নয়নের ছোঁয়া। তাই আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদের কাছে ভোটারদের প্রত্যাশা তারা জেলার উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখবেন। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঠাকুরগাঁও। টাকা চুরি নিয়ে কথা কাটাকাটি এবং ক্ষোভের জেরে প্রথমে মা ও পরে মেয়েকে খুন করে গৃহকর্মী আয়েশা। মোহাম্মদপুরে আলোচিত জোড়া খুনের ঘটনায় গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তথ্য পেয়েছে পুলিশ। এর আগেও একাধিকবার চুরি করে আয়েশা। তাইমুন ইসলাম রায়হানের রিপোর্ট, জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। রাজধানীর মোহাম্মদপুরে নৃশংসভাবে মা মেয়েকে হত্যার ঘটনায় প্রথমেই সন্দেহ পড়ে গৃহকর্মী আয়েশার উপর, কিন্তু তার অবস্থান চিহ্নিত করতে শুরুতে হিমশিম খায় পুলিশ। পরে গেল জুলাইয়ে 8,000 টাকা ও স্বর্ণের আংটি চুরির ঘটনায় তার নামে থানায় থাকা অভিযোগে একটি ফোন নাম্বার পাওয়া যায়। সেই নম্বরের সূত্র ধরে সাভার ও বরিশালে অভিযান চালায় পুলিশ। সবশেষে ঝালকাঠিতে অভিযান চালিয়ে দাদা শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আয়েশা ও তার স্বামী রাব্বিকে। পুলিশ বলছে হত্যার আগের দিন আয়েশা ওই বাসা থেকে 2,000 টাকা চুরি করে। এর জন্য তাকে পুলিশে দিতে চেয়েছিলেন নিহত গৃহকর্মী লায়লা আফরোজ। ঘটনার দিন টাকা চুরি নিয়ে তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয় এবং ধস্তাধস্তির এক পর্যায়ে আয়েশা গৃহকর্ত্রী লায়লা আফরোজকে সুইচ গিয়ার দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় তাদের মেয়ে নাফিসা তার মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। খুনের পর ল্যাপটপ ও মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায় আয়েশা। নিজের বোনের বাসা থেকেও 2 লাখ টাকা চুরি করে সে। বিস্তারিত জানতে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। একটি ল্যাপটপ, মোবাইল ফোন, আরো কিছু জিনিসপত্র নিয়ে যায়। বাসা থেকে বের হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেলের ভিতরে গিয়ে পুনরায় কাপড় পাল্টিয়ে তার নিজের কাপড় পরিধান করে সে সাভারের উদ্দেশ্যে রওনা হয়। পরবর্তীতে সে চুরি করা ফোন, রক্তাক্ত কাপড় চোপড় সিঙ্গাইর ব্রিজ হতে নদীতে ফেলে দেয়। সোমবার রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসায় মা মেয়েকে নৃশংসভাবে হত্যা করে গৃহকর্মী আয়েশা। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামাল জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের উপর হামলার মূল পরিকল্পনাকারী। শেখ হাসিনার সঙ্গে সমন্বয় করে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগকে দিয়ে হামলা করার তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমন জবানবন্দি দিয়েছেন ডাকসু ভিসি সাদিক কায়েম। এ সময় অন্তর্বর্তী সরকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটা অংশ তাকে সেফ এক্সিট দিতে চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। শেখ হাসিনা, ওবায়দুল কাদের, বাহুদ্দিন নাসিম সহ ছাত্রলীগ ও যুবলীগের যারা হামলায় জড়িত সবার শাস্তি দাবিও করেন সাদিক কায়েম। এদিন 2 মামলা জবানবন্দি দেন ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ।
আর গুমের মামলায় শেখ হাসিনা ও জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের জন্য 18 ডিসেম্বর দিন ধার্য করে ট্রাইব্যুনাল 1। যারা এই গণহত্যার মাস্টারমাইন্ড ছিল তাদেরকে দ্রুত সময়ের মধ্যে দেশে নিয়ে এসে খুনি হাসিনার তো রায় এসেছে, পাশাপাশি তার আশেপাশে যারা মাস্টারমাইন্ড ছিল তাদের সবাইকে এই স্বাধীন বাংলাদেশে তাদেরকে বিচার নিশ্চিত করার মাধ্যমে আমরা শহীদদের আত্মাকে আমরা শান্তি পাবো ইনশাআল্লাহ। রাজশাহীর তারুরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া 2 বছরের শিশু স্বাধীনকে 24 ঘন্টা পরও উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, উদ্ধার কাজ নিয়ে কি বলছেন ফায়ার সার্ভিস কর্মীরা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ন্যান্সি। এখন পর্যন্ত একদিন পেরিয়ে গেলেও 2 বছরের শিশু সাজিদ যে গভীর নলকূপের খাদে পড়ে গিয়েছিল সেখান থেকে এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি। আমরা যদি একটু ক্যামেরা চোখে দর্শকদের দেখানোর চেষ্টা করি, সেখানে 3টি এক্সকাভেটর মেশিন দিয়ে এখনো মাটি খোদাইয়ের যে কাজটি সেটি চলছে। গতকালকে যেটি জানানো হয়েছিল যে 40 ফুট নিচে শিশুটি থাকতে পারে, আজকে বেলা 11টার সময় 40 ফিট খনন করার পরে দেখা গেছে যে শিশুটির যে সন্ধান সেটি পাওয়া যায়নি। ফলে ফায়ার সার্ভিস আরো 40 ফিট অর্থাৎ 80 ফিট খননের একটা পরিকল্পনা নিয়ে আবারও শুরু করেছে। কিছু খনন কার্যক্রম শুরু হয়েছে এবং 80 ফুট খনন করার পরে তো আবারও যে ক্যামেরাটি আছে ফায়ার সার্ভিসে সেটি নামিয়ে দেখা হবে যে শিশুটির অবস্থান কোথায় আছে। আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের যিনি পরিচালক অপারেশন আছেন লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম, তিনি ঢাকা থেকে এসেছেন। তিনি এই পুরো যে অভিযানটি আছে উদ্ধার অভিযান তাতে নেতৃত্ব দিচ্ছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা, পুলিশ বাহিনীর সদস্যরা এখানে আছেন। আমরা স্থানীয় মানুষজনকেও আমরা দেখেছি যে মাটি সরাতেও তারা সহযোগিতা করছেন ফায়ার সার্ভিসে। এবং ফায়ার সার্ভিস কর্মকর্তারা যেটি বলছেন যে শিশুটিকে মৃত অথবা জীবিত যেভাবেই হোক তারা না, যদি গতকাল বলা হয়েছিল বুঝতে পারছেন যে শিশুটি হয়তো জীবিত থাকতে পারে। পরিবারের পক্ষ থেকেও যেটি বলা হচ্ছে, তার মা আমাদের সঙ্গে কথা বলেছেন, তিনি যেটি বলছিলেন যে তার ছেলে জীবিত না হোক অন্তত মৃত হলেও যেন তাকে ফিরিয়ে দেওয়া হয় সেই দাবিটি তিনি জানিয়েছেন। ফায়ার সার্ভিস কর্মকর্তারাও একই কথা বলছেন যে তারাও চাচ্ছেন যে শিশুটিকে অন্তত উদ্ধার করে পরিবারের কাছে যাতে হস্তান্তর করা যায়। এখনো যেহেতু 30 ফিটের বেশি খনন করতে হবে, তারপরে হয়তো সেটিতে পড়ে যান। এর ফলে তখন থেকে নিখোঁজ ছিলেন এবং 2টার থেকে উদ্ধার অভিযান শুরু হলেও এখন পর্যন্ত শিশুটির যে অস্তিত্ব বা সন্ধান সেটি কিন্তু পাওয়া যায়নি। তো ন্যান্সি, উদ্ধার অভিযান চলছে, শেষ হওয়ার পরে আরো আমরা দর্শকদের খবর দিতে পারবো। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। রাজধানীর তেজগাঁও কলেজ শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল 10টায় ফার্মগেট মোড় অবরোধ করে বিক্ষোভে নামে তারা। এতে রাজধানীর অন্যতম ব্যস্ত সড়কটি মুহূর্তেই অচল হয়ে পড়ে। এ সময় হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানায় শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, বারবার শিক্ষার্থী হত্যা নির্যাতনের শিকার হলেও বিচার না হওয়ায় রাস্তায় নামতে বাধ্য হয়েছে। ডিএমটিসিএল এ নিজস্ব চাকরি বিধিমালার দাবিতে শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য যাত্রী সেবা বন্ধের ঘোষণা দিয়েছে মেট্রো রেলের কর্মকর্তা কর্মচারীরা। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় তারা। একই সঙ্গে প্রতিদিন ডিএমটিসিএল এর প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ঘোষণাও দেয় তারা। কর্মকর্তা কর্মচারীদের দাবি, ডিএমটিসিএল প্রতিষ্ঠার 12 বছর পরও প্রতিষ্ঠানের 900-র বেশি কর্মকর্তা কর্মচারীর জন্য কোনো স্বতন্ত্র চাকরি বিধিমালা হয়নি। পরিচালনা পর্ষদ বিতর্কিত বিধান বাদ দিতে আগ্রহী হলেও ডিএমটিসিএল কর্তৃপক্ষের চাপে সার্ভিস রুল প্রকাশ বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ তাদের।
উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ানো আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের সম্পদের হিসাব প্রকাশের দাবি জানিয়েছে দুর্নীতি বিরোধী ছাত্র জনতা। প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পরদিন বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের সামনে মানববন্ধন করে সংগঠনটি। গেল 17 মাসে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দুর্নীতির চিত্র প্রকাশ করতে হবে। এই দুই উপদেষ্টার পিএসের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে দুদক এখনো নীরব বলে অভিযোগ করেন বক্তারা। দুর্নীতির কারণে এই দুই উপদেষ্টা নির্বাচন করার যোগ্যতা হারিয়েছে বলে দাবি তাদের। চট্টগ্রাম সেনানিবাসের দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 38তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে ইবিআরসিতে পৌঁছালে সেনাপ্রধানকে অভ্যর্থনা জানানো হয়। সম্মেলনে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সব বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। সেই সঙ্গে নিষ্ঠা, একাগ্রতা এবং পেশাদারিত্বের সঙ্গে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান সেনাপ্রধান।